গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই দেশের যৌথ বাহিনী নির্মমভাবে আমাদের এক জুলাই যোদ্ধাকে যেভাবে আক্রান্ত করেছে, এটা মনে হয় ফ্যাসিস্ট হাসিনার আমলে এরকমটা সম্ভব ছিল না। তাদের ক্ষোভ এই জুলাইয়ের উপর, তাদের ক্ষোভ বাংলাদেশ পন্থীদের উপর। গতকালকে নুরুল হক নুরুর উপর আক্রমণ হয়েছে, পরের দিন আমার উপর হবে, তারপরের দিন আবার আপনাদের উপর হবে, আবার 25 বছর 50 বছরের জন্য আমরা জিম্মি হয়ে যাব। পরিবর্তনের এই সময়টাতে আমাদের আকাঙ্ক্ষা, যেটার জন্য আমাদের লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, যেটার জন্য লড়াই করেছে ব্রিটিশ আমলে একটি পাকিস্তান রাষ্ট্রের জন্য, তার পরবর্তী সময়ে যারা লড়াই করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্য, তার পরবর্তীতে যারা সংগ্রাম করেছে ভারতীয় দাসত্ব থেকে, গোলামি থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য, সেই সকল শহীদ আহতদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই সুযোগ এসেছে বাংলাদেশের মৌলিক পরিবর্তনের জন্য কথা বলার। মূল ভিত্তি হচ্ছে ৭২-এর সংবিধান, যেটা একই সাথে বাংলাদেশে ৭২ থেকে ৭৫-এর শাসন আমলে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, বাংলাদেশ পন্থীদের উপর অত্যাচার করেছে। একইভাবে শেখ হাসিনার পূর্ণ আমল যেভাবে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে, ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে, সেটা পেলানি হোক কিংবা আবরার হোক কিংবা আলেম ওলামা হোক কিংবা ডানপন্থী হোক বামপন্থী হোক, সকলের উপর সে অত্যাচার করেছে। আলেম ওলামাদেরকে পাতে ঝুলিয়েছে। দীর্ঘ সময় ধরে আমাদেরকে বলা হয় গাড়ি তো ভালো, চালক কেনা খারাপ, চালক চেঞ্জ হলে গাড়িও ভালো হয়ে যাবে। আমরা বলছি ৫৪ বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন, বারবার চালক পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের তো পরিবর্তন হয় নাই। ৫৪ বছর ধরে আপনারা যে সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, শেখ মুজিব চালিয়েছে, মেজর জিয়া চালিয়েছে, তারপরে এরশাদ চালিয়েছে, বেগম জিয়া চালিয়েছে, শেখ হাসিনা চালিয়েছে, অনেক ড্রাইভারের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের পরিবর্তন হয় নাই। এই উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার লড়াইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধাভাজন আলেমগণ, আজকে আমি এখানে এসেছি। আমার বক্তব্যের শুরুতেই আমি একটি স্মৃতির কথা বলবো। ২০১৩ সালের ৫ই মে যখন শাপলা চত্বরে গণহত্যা চলে, আমার বড় ভাই, আপন বড় ভাই সেখানে উপস্থিত ছিলেন। উনি তখন তামিল কামিল মাদ্রাসার ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। প্রায় ২ দিন আমরা ওনার কোনো খোঁজ পাইনি। আমার মায়ের কান্নাকাটি, তখন খুব বেশি বয়স ছিল না, মা কান্নাকাটি করতো আর বাবা বলতেন, তোমাকে তো আল্লাহ সন্তান দিয়েছেন ৭ জন, তার মধ্যে একজন না হয় শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ভাইকে ২ দিন পরে খোঁজ পাওয়া যায়। উনি সেদিন মোবাইল হারিয়ে হসপিটালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ২ দিন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করেন। এই শাপলার ঘটনার সাথে আমাদের হাজারো পরিবারের সম্পৃক্ততা রয়েছে। রনি ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছেন যে হচ্ছে এই শাপলার ঘটনা শুধুমাত্র শাহবাগের প্রতিক্রিয়া নয়, এই শাপলার ঘটনা মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ঘটনা। সেদিন যদি শাপলা না হতো, তাহলে সেই ভারতপন্থী গোলামরা এই দেশে থেকে বাংলাদেশ পন্থার নাম মুছে দিত। যেটার উত্থান শাহবাগে ঘটেছে, সেটার যে অগ্রযাত্রা সেটা থামিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য হলো সেই শাপলা। যারা শহীদ হয়েছে তারা ভারতীয় প্যাসিবাদ, ভারতীয় আগ্রাসনবাদকে রুখে দিয়েছিল শাপলায় জীবন দিয়ে। শাপলায় তারা আহত হয়ে। আজকে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে এসে মূলত সেই সকল শহীদদের প্রতি এবং সেই দিন যারা সেই যুদ্ধের ময়দানে ছিল তাদের প্রতি শ্রদ্ধাবোধ জানাতে উপস্থিত হয়েছি। জুলাই ২৪ শুধুমাত্র ৩৪ দিনের আন্দোলন না, এই জুলাই ২৪ সেই শাপলার ঘটনারও ধারাবাহিকতা। সেদিন শাপলা না দাঁড়ালে পুরোপুরি বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনবাদ স্থায়ী হয়ে দাঁড়াতো, কিন্তু শাপলা তাদের সেই ভিত্তি দুর্বল করে দিয়েছিল। সেই দুর্বলতাকেই ২০২৪ সালে আমরা কাজে লাগিয়ে শেখ হাসিনার মতো ভারতীয় গোলামকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি।
জুলাই গিয়েছে, আরেক জুলাই গিয়েছে, কিন্তু আজও এসে আমরা দেখছি বাংলাদেশের অনেক বিষয় ভারত থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। গতকালকে যেই ঘটনাটি ঘটেছে, এই দেশের যৌথ বাহিনী নির্মমভাবে আমাদের এক জুলাই যোদ্ধাকে যেভাবে আক্রান্ত করেছে, এটা মনে হয় ফ্যাসিস্ট হাসিনার আমলে এরকমটা সম্ভব ছিল না। তাদের ক্ষোভ এই জুলাইয়ের উপর, তাদের ক্ষোভ বাংলাদেশ পন্থীদের উপর। বাংলাদেশে আমরা সেই 5ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে বলছি, বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সেটার মূল ভিত্তি হচ্ছে 72-এর সংবিধান, যেটা একই সাথে বাংলাদেশে 72 থেকে 75-এর শাসন আমলে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, বাংলাদেশ পন্থীদের উপর অত্যাচার করেছে। একইভাবে শেখ হাসিনার পূর্ণ আমল যেভাবে শুধুমাত্র বাংলাদেশের পক্ষেই যারা কথা বলেছে, ভারতের বিরুদ্ধেই যারা কথা বলেছে, সেটা পেলানি হোক কিংবা আবরার হোক কিংবা আলেম ওলামা হোক কিংবা ডানপন্থী হোক বামপন্থী হোক, সকলের উপর সে অত্যাচার করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। পাশাপাশি সেই 72-এর সংবিধান, যেই সংবিধান শেখ হাসিনাকে ভিত্তি দিয়েছে, আমরা বারবার একই কথা বলি, দীর্ঘ সময় ধরে আমাদেরকে বলা হয় গাড়ি তো ভালো, চালক কেনা খারাপ, চালক চেঞ্জ হলে গাড়িও ভালো হয়ে যাবে। আমরা বলছি 54 বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন, বারবার চালক পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের তো পরিবর্তন হয় নাই। 54 বছর ধরে আপনারা যে সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, শেখ মুজিব চালিয়েছে, মেজর জিয়া চালিয়েছে, তারপরে এরশাদ চালিয়েছে, বেগম জিয়া চালিয়েছে, শেখ হাসিনা চালিয়েছে, অনেক ড্রাইভারের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের পরিবর্তন হয় নাই। এবং এই পরিবর্তনের জন্য আজকে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় শক্তি আলেম ওলামারা। বাংলাদেশের ডানপন্থী মানুষজন, মধ্যপন্থী মানুষজন প্রত্যেকে বাংলাদেশকে ভালোবাসে এবং এই বাংলাদেশের পক্ষে কথা বলতে হলে বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো আছে সেটা পরিবর্তনের জন্য কথা বলতে হবে। গতকালকে নুরুল হক নুরুর উপর আক্রমণ হয়েছে, পরের দিন আমার উপর হবে, তারপরের দিন আবার আপনাদের উপর হবে, আবার 25 বছর 50 বছরের জন্য আমরা জিম্মি হয়ে যাব। পরিবর্তনের এই সময়টাতে আমাদের আকাঙ্ক্ষা, যেটার জন্য আমাদের লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, যেটার জন্য লড়াই করেছে ব্রিটিশ আমলে একটি পাকিস্তান রাষ্ট্রের জন্য, তার পরবর্তী সময়ে যারা লড়াই করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্য, তার পরবর্তীতে যারা সংগ্রাম করেছে ভারতীয় দাসত্ব থেকে, গোলামি থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য, সেই সকল শহীদ আহতদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই সুযোগ এসেছে বাংলাদেশের মৌলিক পরিবর্তনের জন্য কথা বলার। সকলে মিলে আসুন একসাথ হয়ে বলি, পরিবর্তনের যে কথাগুলো বলছি, বাংলাদেশকে সুন্দরভাবে পুনর্গঠনের জন্য যে কথাগুলো আমরা একসাথে একই সুরে বলছি, সেটা এই সরকারের আমলে আমরা আদায় করে নিই। আমরা যদি এখন আদায় করতে না পারি, তাহলে পরবর্তীতে আর আদায় করা সম্ভব হবে না। বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হলে বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন এবং বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় কিনা সেই নিয়ে কথা বলবে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিবে গণপরিষদের ভোটে কিংবা গণভোটের মাধ্যমে।